চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহজামান মূল হোতা ধারণা পুলিশের। সারা দেশে 29 জেএমবি সদস্য সহ 39 জঙ্গি আটক। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে নিহত 5 জেলায় বজ্রপাতে আরো 10 জনের মৃত্যু। ভারতীয় ঈদ ভিসা ক্যাম্পেও দালালদের দৌরাত্ম্য, তালিকা তৈরি করে টাকার বিনিময়ে মিলছে বসার জায়গা। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ। এবং সমন্বয়হীন অভিযানের কারণে খাদ্যে রাসায়নিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না, বলছেন বিশেষজ্ঞরা। আধুনিক যন্ত্র ছাড়া ফরমালিন পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে 29 জেএমবি সদস্য সহ 2 দিনে 3157 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়া সাতক্ষীরার তালায় চরমপন্থী দলের এক সদস্য এবং যশোরে এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন 58 জনকে আটক করা হয়। এর মধ্যে বাগমারা, পুঠিয়া এবং চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে জেএমপির 9 জন সক্রিয় সদস্যকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের বাসা থেকে জিহাদি বইসহ 5টি তাজা বোমা উদ্ধার করা হয়। অভিযানের দ্বিতীয় দিন শনিবার চাঁপাইনবাবগঞ্জে 3 জেএমবি সদস্য সহ 21 জনকে আটক করেছে পুলিশ। জেলার 5 থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, 4টি ককটেল ও গান পাউডার উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলার 16টি উপজেলায় অভিযানে 12 জন জামায়াতে ইসলামীর সদস্য এবং 6 জন শিবির কর্মী সহ 276 জনকে আটক করা হয়। অভিযানের সময় 4টি অস্ত্র উদ্ধার করে পুলিশ। সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 36 জনকে আটক করা হয়। এর মধ্যে তালায় সঞ্জিত অধিকারী নামে এক চরমপন্থী দলের সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। যশোরেও পুলিশ অভিযান চালিয়ে 101 জনকে আটক করে। এ সময় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধে আবু ইসা নামে একজন গুলিবিদ্ধ হয় বলে দাবি করে পুলিশ। এছাড়া ফেনীতে 31 জন, টাঙ্গাইলে 65, সিলেটে 26, রংপুরে 117, বরিশালে 32, ব্রাহ্মণবাড়িয়ায় 72 সহ খুলনায় 22 জনকে আটক করা হয়। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে শুক্রবার চট্টগ্রামের শীতল ঝর্ণা থেকে আটক শাহজামান ওরফে রবিনকে মূল আসামি বলে ধারণা করছে পুলিশ। শনিবার দুপুরে হত্যাকাণ্ড তদন্তের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন বিষয় মাথায় রেখেই তদন্ত চলছে। রোববার রবিনকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। সিসিটিভির ফুটেজে হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে প্রিন্টেড শার্ট এবং জিন্সের প্যান্ট পরিহিত এক যুবককে মিতুর দিকে ছুটে যেতে দেখা যায়। মিতু যখন তার সন্তানকে নিয়ে জিসি মোড়ের দিকে এগিয়ে যান, তখন ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে সেখান থেকে দৌড়ে যায়। গ্রেপ্তার শাহজামান ওই ব্যক্তি বলে ধারণা পুলিশের। আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছি, এটা আমরা যাচাই করব, শুরু করেছি যাচাই। তার নাম হলো মোহাম্মদ শাহজামান রবিন। ভিডিও ফুটেজ থেকে শুরু করে অন্যান্য সবকিছু মিলিয়ে দেখছি সমূহ সম্ভাবনা আছে। আমরা খবরের ভিত্তিতেই ধরেছি যে সে একজন মূল আসামি হতে পারে। তার অপর পারের থেকে যাচ্ছিল যে মোবাইলে কথা বলতে বলতে, একে সন্দেহ করছি আমরা। পাবনার হেমায়েতপুরে আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে আমরা সারা রাত জেগেছিলাম। অনেকেই মনে হচ্ছিল এই এলাকাটা, এই আশ্রম সহ এই এলাকাটা সম্পূর্ণ শ্মশান ভূমিতে পরিণত হয়েছে। কালকে রাত্রে যখন এখানে আসছি, এখান থেকে যে যাবো বাসায় ফিরে, তখন আর মানে নিজের ভিতরে একটা ভয় কাজ করছে, আর যেতে পারছি না। মানে এখানে ফিরে আসছি, এসে বললাম যে আমাকে একটু করে আগায় দিয়ে, আমি আর টাকা যেতে পারছি না। এলাকার লোকজন ঠিকভাবে চলাফেরাও করতে পারতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, আতঙ্কই রয়েছে। সকালবেলা আমরা হয়তো মনে হতো
এখন আর ভয় করে কেউ হাঁটতেছে না। মামলা রুজু হওয়ার আগেই আমরা তদন্তর কার্যক্রম শুরু করেছি এবং এই তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করার জন্য একটি তদন্ত প্যানেল গঠন করে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত। এ সময় তিনি জনগণকে জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কারা করাচ্ছে, অর্থ কারা দিচ্ছে, উৎসাহ কারা করছে, আর কারা এই ঘটনাকে নিয়ে এটা সরকারের ব্যর্থতা দেখছে। সরকার যদি বিএনপির ওই রকম প্রকাশ্য হত্যা মোকাবেলা করতে পারে আর ওটা বন্ধ করতে পারে, তো গুপ্ত হত্যা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। সময়ের ব্যাপার। আর সেই সাথে সাথে আমি দেশবাসীকেও বলবো যে কারা এর সঙ্গে জড়িত, কারণ বাংলাদেশ একে অপরকে চেনা খুব কঠিন না। নিশ্চয়ই দেশের মানুষও বুঝতে পারবেন, জানবেন। এবং কেউ যখন এরকম আঘাত দেবে, এটা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়া করে দেখবেন না, বরং সবাই একজোট হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা সাথে থাকব, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা সাথে থাকবে। ঠিক যেভাবে করেছে সেই 2015 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, সেইভাবে এদের প্রতিরোধ করতে হবে। আর এদের খুঁজে খুঁজে আমরা বের করবো বাংলাদেশ যাবে কোথায়। আমি দেখলাম বিএনপি নেত্রী বলে দিয়েছেন যে কি আওয়ামী লীগ খুন করছে, আমি করাচ্ছি। আমরা খুন করার অভ্যাস তো আমার নাই, তার আছে, কারণ তারা আমাকে খুন করার জন্য বারবার চেষ্টা করেছে। বিষয়টা ওরকম দাঁড়ায় যে ঠাকুর ঘরে কে রে, বলে আমি কলা খাই না, মানে কলা চুরি করে খাচ্ছে, কেউ তো আর বলে নাই, বলছে কে রে। তো তার কথা বলে সেটাই ধরা পড়ছে যে সে নিজেই এর সঙ্গে জড়িত। এই সমস্ত যত হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে প্রত্যেকটা মদতদাতা তারা। আবারও পেছানো হলো আওয়ামী লীগের কাউন্সিল। আগামী 22 ও 23 অক্টোবর দলের 20তম কাউন্সিলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে শনিবার বিকেলে এই সিদ্ধান্তের কথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। 22 এবং 23 অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয় যে বর্তমান যে কমিটি আছে তার মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে। এই দুটো হলো মূল আপনার আজকের সিদ্ধান্ত। প্রবাসের সময় আরো থাকছে। বাজেটে ব্যবসায়ীদের 90% প্রস্তাবনাই বিবেচনা করা হয়নি বলছে এফবিসিসিআই। রাজস্ব আদায়ের নামে হয়রানির অভিযোগ। কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে 2 নারী নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, মাদারীপুর ও বান্দরবানে বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 9টার দিকে পটুয়াখালী সদর উপজেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বইতে থাকে দমকা বাতাস। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ে শত শত গাছ, বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি। এতে ছোট বিঘাই ইউনিয়নে তানজিলা নামে এক নারীর মৃত্যু হয়। এছাড়া আমখোলা ইউনিয়নে গাছ চাপা পড়ে নিহত হন আরও এক নারী। কক্সবাজারে গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় শনিবার দুপুরে উখিয়া ও টেকনাফে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। এ সময় সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলে নোঙর করে রাখা হয়। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। বাগেরহাটে শনিবার সকালে প্রবল ঝড়ের আঘাতে মোরেলগঞ্জ ও রামপাল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। এ সময় বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়। এছাড়া নোয়াখালীতে 2 জন ও মাদারীপুরে বজ্রপাতে 3 জন মারা গেছেন। কাঁচা ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়, গাছপালা ভেঙে গিয়েছে। বজ্রপাতে মোরেলগঞ্জে 1 জন এবং ফকিরহাটে 1 জন নিহত হয়েছেন। সাগর উথাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমরা 3 দিন এখানে বৃষ্টি বৃদ্ধি আছে, এগুলো আমরা খুব কষ্ট আছি। বাহিরে প্রচন্ড ঝড় বইতেছিল, গাছটা পড়তে 1 মিনিট হয় না। তো আমরা তো এখনো বুঝতে পারিনি যে এখানে কোনো লোক আছে। এই ঘরে উঠছে আমার ছবি খালি একটা আওয়াজ। আচ্ছা যাই যে আমার মায়ের প্রবাসী বাঙালির সমাজ ও সংস্কৃতি চিন্তা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক হোসাইন কবির। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি।
দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্কের স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক হুসেইন কবির। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রবাসের বাঙালি সমাজ ও সংস্কৃতি। আমরা প্রবাসে আজকে প্রায় 1 কোটি বাঙালি বসবাস করছি, কিন্তু প্রবাসের বাস্তবতা হচ্ছে যখনই কেউ প্রবাসী হন, নিজের দেশ ছেড়ে অন্য দেশে যান, তখন কি আসলে এই তার নিজস্ব কোনো স্বকীয়তা থাকে, বা এটি কি অন্য সংস্কৃতির সঙ্গে মিশ্র সংস্কৃতিতে হারিয়ে যায় না? একেবারে হারিয়ে যায় না। স্বকীয়তা প্রত্যেকেরই থাকে। আইনস্টাইনের কথা দিয়েই বলি, মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে অভিগমন করে শুধুমাত্র লোটা কম্বল নিয়ে যায় না, সাথে করে তার যাপিত জীবনের সমস্ত অনুষঙ্গ, সংস্কৃতির উপাদানগুলোকেও কিন্তু সাথে করে নিয়ে যায়। এই যে নিউ ইয়র্কে আমরা দেখি, সেখানে গ্রামের পিঠাপুলিটাও কিন্তু পাওয়া যায়, পিঠা উৎসবও হচ্ছে। তাহলে বাঙালি তার গ্রামের যে যাপিত জীবনের অনুষঙ্গ, সেগুলো কিন্তু এখানে নিয়ে এসছে, কিন্তু হারিয়ে যাচ্ছে না। হয়তো এটা বলতে পারি আমরা, সেখানে আদান প্রদানের মাধ্যমে মিশ্র সংস্কৃতির একটা মেলবন্ধন হচ্ছে। এই যে দেয়া নেয়ার ব্যাপারটা, সেটা কিন্তু তো চলতে থাকে। দেয়া নেয়া যতই আমরা এখন একটা বিশ্বে বসবাস করি, আমরা বলি তো গ্লোবাল ভিলেজ, সেই বিশ্ব নাগরিক যখন আমি বাংলাদেশে বসেও কিন্তু অনুকরণ করছে বিদেশকে। সুতরাং এই যে দেয়া নেয়ার বিষয় নিয়ে আমি বলবো যে আমার স্বকীয়তা চলে যাচ্ছে, এমনটা না। আমাদের দেশে ব্রিটিশ কাউন্সিল, আলিয়ান্স প্রসেস, এই যে প্রতিষ্ঠানগুলো, তার জনগোষ্ঠী কিন্তু আমার দেশে ওভাবে নেই, কিন্তু তারা তাদের সংস্কৃতিটাকে সম্প্রসারণের লক্ষ্যে তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো নিয়ে গেছে। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, আপনি হয়তো 3টা একাডেমিকে এখানে আনতে পারবেন না, কিন্তু কোনো না কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর দিয়ে সংস্কৃতির নানা ক্ষেত্রে নানা বিষয়ে চর্চা সেটা হতে পারে। তাহলে কিন্তু দেশের সমান তালে তালে না হোক, অন্তত একটা পর্যায়ে কিন্তু সংস্কৃতির চর্চাটা এখানে হবে। আমি তো সেই উদ্যোগ এখানে নিয়েছে বলে আমি জানি না। কিন্তু এক্ষেত্রে তো শুধু যে সরকারি পৃষ্ঠপোষকতার জন্য আমরা অপেক্ষা করব তা তো নয়। এখানে যখন বাঙালি সমাজ গড়ে উঠছে, তখন এই সমাজের নিজস্ব একটা দায়িত্ব বোধ তো রয়েছে। এখানে অনেকগুলো সংগঠন আছে বাঙালিদের। মিলিত হওয়ার, একত্রিত হওয়ার লক্ষণটি ভালো, এটি খারাপ না, কিন্তু সেটি যদি হয় স্থূল অর্থে কিছু লোকের প্রদর্শন, নিজেকে উপস্থাপন, সংস্কৃতির চর্চার বিষয়টা মুখ্য না, তখন সেটি কিন্তু সংস্কৃতির চর্চা না হয়ে সেটি কিন্তু হচ্ছে ব্যক্তির প্রদর্শনটাই হচ্ছে। তো এর ভেতর দিয়ে হয়তো বাই প্রোডাক্ট হিসাবে কিছু কিছু কাজ হচ্ছে, সেটাকে আমি খাটো করে দেখছি না। তবে এই জায়গায় এখানে যারা বিদ্যুৎ সমাজ, যারা সম্পন্ন মানুষ, তাদের এখানে আপনার কন্ট্রিবিউট করার জায়গাটা আছে, তারা এগিয়ে আসা উচিত। এর জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। প্রবাসের মানুষজন যে কষ্ট করে যে উপার্জন করে দেশে তাদের আত্মীয় স্বজনের জন্য তারা আপনার যে রেমিটেন্স পাঠাচ্ছে, সেখানে সরকার তো রেমিটেন্স পাচ্ছে, সরকারেরও তো কিছু দায়িত্ব আছে। বাঙালির সমাজ গঠনে যে সংস্কৃতির যে অপরিহার্যতা, সেদিক থেকে আমরা কতটুকু দেখছি যে আমরা সেটাকে ধরে রাখতে পারছি? এখানে অনেক সমিতি অনুষ্ঠান করে, সেটা শুধুমাত্র এক এলাকার লোক না, সব এলাকার লোককে কিন্তু জড়িত হয়। এমনকি চট্টগ্রামের মেজবান এখানে এখন চালু হয়েছে, সেই মেজবানে শুধুমাত্র চট্টগ্রামের লোক আসে এমনটা না। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা দেখি দেশ থেকে অনেক বড় বড় অতিথিরা আসেন। এখানে একটা আমার পর্যবেক্ষণ আছে, সেটি হচ্ছে দেশ থেকে আমরা যে মন্ত্রীদেরকে নিয়ে আসি, আমরা নানা ক্ষেত্রে বিখ্যাত লোকদেরকে নিয়ে আসি, এটি ভালো উদ্যোগ। তবে এর একটা দিক আমার পর্যবেক্ষণের বিষয় আছে, সেটি হচ্ছে এই যে তবক দেয়া পানের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সেটা প্রদর্শনের যে প্রবণতা, কাজের চেয়ে প্রদর্শনটা বেশি হচ্ছে। এই গুণী লোকজন, একজন রামেন্দু মজুমদার আসছেন, একজন আব্দুল্লাহ আবু সাইদ এখানে আসছেন, তাকে দিয়ে তো এখানে 5 দিনের একটা ওয়ার্কশপ করানো যায় সংস্কৃতির উপরে, নাটকের উপরে, ভাষার উপরে, প্রমিত উচ্চারণের উপরে। সেই কাজটা কি আমরা করছি? না তবক দেয়া পানের পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি? এমনকি রাজনীতিবিদরা এখানে আসেন, অনেক
কিছুই তারা দেখেন। প্রধানত তাদের চারপাশে কিন্তু স্থাবকরাই কিন্তু সেখানে জড়ো হয় এবং অনেককে তারা বাজার সাজার করেও দেশে পাঠিয়ে দেন। কিন্তু তাদের দিয়েও কিন্তু এখানে কাজ আছে। এখানকার প্রবাস জীবনের শুধুমাত্র দলীয় লোকদের সাথে মেলামেশা করবেন এমনটা তো না। এটা আমার বরাবরই আমার ভালো লাগে না। সেটি হচ্ছে পৃথিবীর নানা দেশের মানুষ এখানে অবস্থান করছে। অন্যান্য দেশের মানুষরা দেশের রাজনীতি এখানে করে এমন নজির তো আমি দেখি না। ভারত একটি বড় দেশ, তাদের দেশের দলীয় রাজনীতি কি এখানে করে কেউ? না। আমরা আমাদের দেশের যেই পক্ষেরই হোক, যেই দলেরই হোক, যখন যেই দলের প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকে, বিপরীত পক্ষের লোকজন আপনার বিমানবন্দরে গিয়ে তাকে কালো পতাকা প্রদর্শন করে। কাকে কালো পতাকা প্রদর্শন করছি আমরা? তিনি তো দেশের প্রধানমন্ত্রী, এটা তো হওয়া উচিত না। আমার দেশকে তিনি প্রতিনিধিত্ব করেন এই প্রবাসে, যেই পক্ষেরই হোক তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। তাকে আমি গিয়ে আপনার কালো পতাকা প্রদর্শন করি, সেটি আবার সংবাদপত্রে নিউজ হয়। আমার 21, আমার 52, আমার মুক্তিযুদ্ধ, এই উপাদানগুলো তো দলমত নির্বিশেষে সকল বাঙালির। সেই উপাদানের চর্চা যদি আমি সঠিকভাবে করি, সেখানে যদি সংকীর্ণ দলীয় বিষয়গুলোকে যদি সেখানে না নিয়ে আসি, আমার প্রজন্ম কিন্তু সেখানে আসবে। ভাষা সংস্কৃতির যে নদী, সেটি প্রবাহমান। সেই নদীতে মানুষ অবগাহন করে। আপনি যদি সেই নদীকে যদি জঞ্জাল মুক্ত না রাখেন, সেই নদীতে অবগাহন করবে কিভাবে? এই ভাষা সংস্কৃতির নদী, যে দেশের নদী যেটি আছে, সেই নদীর সাথে আপনার একটি সংযোগ প্রয়োজন আছে। আমার সঙ্গীতের ভান্ডারই তো বিশাল। আমার লালন, আমার হাসন রাজা, আমার জারি সারি, আমার ভাওয়াইয়া, আমার গম্ভীরা, আমার নজরুল গীতি, আমার রাধারমণের গান, আমার রবীন্দ্রসঙ্গীত, এই যে বাঙালির মানস সম্পদ, এটি কিন্তু অনেক বিশাল। যেই বাঙালি আজ থেকে 400 বছর আগে বলতে পারে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, পৃথিবীর অন্য প্রান্তের মানুষ বলেনি, কিন্তু বাঙালি এই সত্য উচ্চারণ করেছে। বাঙালির তো একটি বড় ঠিকানা রবীন্দ্রনাথ। তিনি শুধু কবি এমনটা তো নন, তিনি দার্শনিক। এমন মানুষ কয়টা জাতিতে আছে? সেই রবীন্দ্রনাথের চর্চা আমি করছি কিনা সেটাও তো দেখার বিষয় আছে। আমি নজরুলকে যথাযথভাবে তুলে আনছি কিনা সেটাও আমার দেখার বিষয় আছে। না আমি এইসব অনুষঙ্গ উপাদান নিয়ে বাণিজ্যের বেসাতি করছি, বা তবক দেয়া পান এনে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলে আমি বিখ্যাত হবার চেষ্টা করছি। সত্যিকারভাবে আমার সংস্কৃতিকে লালন পালন করতে হবে, চর্চা করতে হবে। সেই চর্চার জায়গাটা কোনো না কোনোভাবে কাঠামোর ভেতর দিয়ে, আমি বারবার এই কথা বলছি, প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতর দিয়েই সেটা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। স্যার, আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করি যে বিশ্ব বাঙালি তার নিজস্ব সক্রিয়তা, নিজস্ব সংস্কৃতিতে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই আশা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনায় আসার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমিও সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রবাসী বাঙালির সমাজ ও সংস্কৃতির চিন্তা এই বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক হোসাইন কবির। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ৭১-এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষা বলেন, কৃষি বলেন, খাদ্য বলেন, তথ্য প্রযুক্তি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সুদৃঢ় অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সেই উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য ৭১-এ যারা আমাদের বিরুদ্ধে ছিল যে আন্তর্জাতিক চক্র, জাতির জনক বঙ্গবন্ধুকে যে আন্তর্জাতিক চক্র হত্যা করতে সহযোগিতা করেছে, প্রচ্ছন্নভাবে মদত জুগিয়েছে, ২০০৭ সালে সেনা সমর্থিত উদ্ভূত মার্কা সরকার গঠন করেছে, যে সেই আন্তর্জাতিক চক্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে আজকে থামিয়ে দিতে চাচ্ছে, দেশটাকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার সুপ্রচ্ছন্ন ষড়যন্ত্র করছে। ৭১-এ যেমনিভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, আজকেও তেমনিভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ঈদের আগে আটক বাণিজ্য করতে জঙ্গি দমনের নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ৫৪ ধারায় গ্রেপ্তার, আদালত অবমাননার শামিল। পুলিশ নির্ভর সরকার ঈদের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে বকশিশ হিসাবে গ্রেপ্তার বাণিজ্যের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জনগণ মনে করে। উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটিকেও উপেক্ষা করা হচ্ছে। এটি আইন শৃঙ্খলা বাহিনীর আদালতের প্রতি অবমাননা ও ধৃষ্টতার শামিল। জঙ্গি বিরোধী অভিযান বলা হলেও সারা দেশ থেকে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু গ্রেপ্তারকৃতদের মধ্যে ছোট বড় মধ্যম প্রকৃত কোনো জঙ্গিকে আটক করেছে বলে পুলিশ জানাতে পারেনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকায় ভারতীয় হাই কমিশনের চালু করা ঈদ ভিসা ক্যাম্পে চলছে দালালদের দৌরাত্ম্য। অভিযোগ রয়েছে, প্রতি রাতে অপেক্ষমান ভিসা প্রার্থীদের জন্য তালিকা তৈরি করছেন দালালরা, আর এতে টাকার বিনিময়ে মিলছে জায়গা। ভিসা প্রার্থীরা অভিযোগ করেন, দালালদের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ করেও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সামিউল মইদের রিপোর্ট। শনিবার রাত ১:২০ রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের দৃশ্য এটি। কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা পৌঁছাতেই দেখা গেল যে অপেক্ষমান ভিসা প্রার্থীদের নামের তালিকা তৈরি করছেন দালালরা। কেউ কেউ অভিযোগ করেছেন, সকালে টাকা দিতে হবে এমন চুক্তির বিনিময়ে মিলছে তালিকায় জায়গা। আবার কেউ কেউ টাকা দিতে না পারলে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন দালালরা। ওরা নিজেরা বলে যে সকালে টাকা নিব, ওরা নিজেরা বলে, আমরা তো এগুলা সাইড থেকে শুনতে পাচ্ছি। আমি নাম লাগালাম ২২৬ সিরিয়ালে, দাঁড়াই গেছে। আমি তো ওই এদিকে দাঁড়িয়ে রয়েছি, নাম ডাকতেছে, আগেরটা পিছে, পিছেরটা আগে। তো আমার সাথে আমার বড় ভাই একটু বাইরে গেছে, তো আমি যখন নাম লেখাইতেছি তখন বললো নাম লেখাইছি, পরে বললাম যে আমার বড় ভাই আছে, আমার বড় ভাই নামটা লেখা, ও টাকা দেন। এদিকে ঘটনাস্থলে কয়েকজনকে তালিকা তৈরির ব্যক্তি হিসেবে চিহ্নিত করে দেয় অপেক্ষমান ভিসা প্রার্থীরা। তবে গণমাধ্যমের সামনে তালিকা তৈরির কথা কিংবা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেননি কেউ। হয়তো বুঝে আসছি তা না, হ্যাঁ আমিও আসছি, চা খাইছি, সিগারেট খাইছি, তারপর এক পর্যায়ে মানুষজন দেখে আগে গেছি। আপনার হাতে লিস্ট ছিল, লিস্ট ৩-৪ একসাথে বের হয়ে গেল, আপনারা একসাথে সরে গেলেন এবং আপনারাও না, আমি সরে যাইনি। দালালের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই বিষয়ে কথা বলতে চাইলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের সংবাদ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে আজও চলছে নানামুখী ষড়যন্ত্র। সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন বক্তারা। শারজার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইউএই বিএনপির আহ্বায়ক হাজী শরাফত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জায়েদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা মুস্তাক আহমেদ। এছাড়াও এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এম.এ. সালাম খান, আজমান বিএনপির প্রধান উপদেষ্টা হাজী ওহিদুল হক, ইউএই বিএনপির সাবেক সহসভাপতি শওকত আলী খান সহ দলের অন্যান্য নেতাকর্মী। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের দেয়া ৯০% প্রস্তাবনাই বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এফবিসিসিআই এর সভাপতি বলেন, সরকারের ব্যবসা বান্ধব নীতির সঙ্গে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক। রাজস্ব আদায়ের নামে এনবিআর ব্যবসায়ীদের হয়রানি করে বলেও অভিযোগ করেন তিনি। খুব দুঃখ লাগে
যখন 4 মাস আমরা খাটাখাটি করে দেখি যে 447টি আমাদের প্রস্তাবের মধ্যে আংশিক সহ শুধুমাত্র 53টি ওনাদের মনোপুত হয়েছেন, মানে আমরা 11% রেজাল্ট পেয়েছি। আমি অ্যাজ প্রেসিডেন্ট এফবিসিসিআই লজ্জা বোধ করছি। আগামী বছরে বাজেট ডিসকাশনে আমরা যাব কি যাব না চিন্তার বিষয় এসেছে। সরকারের কাছে আমাদের আবেদন, ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী কিছু করবেন না। এই সরকার ব্যবসা বান্ধব সরকার। আমরা বিশ্বাস করি ব্যবসায়ীদের আবেদন সরকার অবশ্যই মেনে নেবেন। প্রবাসের সময় আরো থাকছে, রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা, 9 লাখ টাকা ছিনতাই। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীন অভিযানের কারণে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। এছাড়া আধুনিক যন্ত্র না থাকার কারণে সঠিকভাবে ফরমালিন শনাক্ত করা যাচ্ছে না মন্তব্য তাদের। অন্যদিকে আধুনিক যন্ত্র ছাড়া খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পরীক্ষা কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন অভিযান পরিচালনাকারী সংস্থার। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। সম্প্রতি সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রীর বক্তব্যে দেশি বিদেশি বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিকের অস্তিত্ব না পাওয়ার খবর উঠে এসেছে। তবে এসব আশ্বাসে পুরোপুরি আস্থা না পাওয়ায় অব্যাহত অভিযান করার পাশাপাশি উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে ফরমালিনের ক্ষতিকর মাত্রা পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছেন ভোক্তারা। আগে কিসের বেসিসে বলছে আর এখন কিসের বেসিসে বলে, কাজে কোনোটাই আমরা কিছু বুঝতেছি না। সবসময় মনের মধ্যে একটা ভয় থাকে যে ভেজাল খাচ্ছি, বিষ খাচ্ছি। ফ্রুটসের দোকানে যদি ওইরকম কোনো টিম থাকে যারা মনিটরিং করবে যে ফরমালিন ফ্রি আছে কিনা, তাহলেই এটা সম্ভব। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আধুনিক যন্ত্রের মাধ্যমে ফরমালিন পরীক্ষার আগে যে কোনো প্রতিষ্ঠানের দেয়া ছাড়পত্রের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ডিএমপির অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেশিন পাওয়ার পরে তারপরে আমরা কনফার্ম হতে পারবো। মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে, তো সেক্ষেত্রে এই প্রক্রিয়া টেস্ট করা সঠিকভাবে হচ্ছে কিনা এটা একটু খতিয়ে দেখার বিষয়। ফরমালিন আমদানি বন্ধ হওয়ায় দেশীয় পণ্যে ফরমালিন প্রয়োগের পরিমাণ কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। এক্ষেত্রে ক্রেতাদের সচেতনতার পাশাপাশি খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষতিকর পদ্ধতিগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু ফরমালিন পাওয়া যাচ্ছে না, সেই কারণে তারা কিন্তু এখন ওই মোমের কোটিং দেওয়া শুরু করেছে। ফরমালিন কিন্তু পৃথিবীতে 21টা নামে বিক্রি হয়, ফরমালিন না বলে অন্য একটা নাম দিয়ে ওই একই জিনিস আমদানি করলো, তো এইটা যাতে না হয়। খাদ্যদ্রব্যে ফরমালিন ও কার্বাইড সহ বিভিন্ন কেমিক্যাল রোধে সরকারের আন্তরিকতা থাকলেও একাধিক প্রতিষ্ঠানের বিক্ষিপ্ত অভিযানে তা সফলতার মুখ দেখছে না বলেও মত বিশেষজ্ঞদের। এই 10টা স্যাম্পল নিয়ে এরকম একটা সিদ্ধান্তে আসা যৌক্তিক বলে মনে হয় না। স্যাম্পলিং এর পরিমাণ অনেক বাড়ানো উচিত এবং নজরদারিটাকে কখনো কমানো যাবে না। কয়েক বছর ধরে ভেজাল বিরোধী অভিযানের পর অবশেষে জনগণ কিছুটা সুফল পেতে শুরু করলেও কাঙ্ক্ষিত সফলতা থেকে তা অনেক দূরে বলে মত বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে তুলে নিতে না পারলেও তার কাছে থাকা 9 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রতন নামের ওই ব্যবসায়ী রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই ব্যবসায়ী জানান, তিনি প্রায় 1 বছর ধরে মানি এক্সচেঞ্জ ব্যবসার সাথে জড়িত। শনিবার দুপুরে তিনি কলাবাগানের বাসা থেকে 9 লাখ টাকা নিয়ে পল্টনের হক মানি এক্সচেঞ্জারে গিয়ে 4 লাখ টাকার মালয়েশিয়ান রিঙ্গিত সহ আরও নগদ 5 লাখ টাকা নিয়ে ফিরছিলেন। হেয়ার রোডের কাছাকাছি পৌঁছালে উঁট পেতে থাকা একটি কালো মাইক্রোবাস থেকে কয়েক যুবক নেমে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে তারা ওই ব্যবসায়ীর চোখ বেঁধে ফেলে। প্রায় ঘণ্টাখানেকের সময় ঘোরার পর তাকে নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। রমনা থানায় মামলা দায়ের হলেও পুলিশ এই ঘটনায় কোনো কথা বলতে রাজি হয়নি। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। আসরের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। গ্রুপ এর ম্যাচে আলবেনিয়াকে 1-0 গোলে হারিয়েছে সুইসরা। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। 2014 বিশ্বকাপে সুইসদের হয়ে চমক দেখানো জারদান শাকিরিরা ম্যাচের শুরু থেকেই চাপে রাখে আলবেনিয়াকে। ম্যাচের 5 মিনিটে শাকিরির সেট পিস থেকে বাড়ানো বল জালে জড়িয়ে সুইজারল্যান্ডের হয়ে লিড আনেন
ফাবিয়ান সার। ৩৭ মিনিটে লরিক কানালাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আলবেনিয়া। অন্যদিকে বিরতি থেকে ফিরে আক্রমণ ভাগের তুলনায় রক্ষণ ভাগে বেশি মনোযোগী হয়ে পড়ে ভ্লাদিমির পেতকোভিচের দল। ফলে আর কোনো গোল না হওয়ায় প্রথম ম্যাচে জয় পায় সুইজারল্যান্ড। গ্রুপ বির ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হয় ওয়েলস। গ্যারেথ বেল, অ্যাশলে উইলিয়ামসদের নিয়ে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণ দুর্গে হামলা করতে থাকে তারা। ফলে 10 মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল লিড আনেন। 61 মিনিটে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহজামান মূল হোতা। ধারণা পুলিশের, সারা দেশে 29 জেএমবি সদস্য সহ 39 জঙ্গি আটক। বিএনপি জামায়াতের পেট্রোল সন্ত্রাসের মতো গুপ্ত হত্যাও কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীতে গাছ চাপা পড়ে নিহত 2, 5 জেলায় বজ্রপাতে আরো 10 জনের মৃত্যু। ভারতীয় ঈদ ভিসা ক্যাম্পেও দালালদের দৌরাত্ম্য, তালিকা তৈরি করে টাকার বিনিময়ে মিলছে বসার জায়গা। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ। এবং সমন্বয়হীন অভিযানের কারণে খাদ্যে রাসায়নিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলছেন বিশেষজ্ঞরা। আধুনিক যন্ত্র ছাড়া ফরমালিন পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি সিটিসেন নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।